বর্তমান জার্মানির পূর্ব নাম ছিল প্রুশিয়া। আমরা ইউরোপের ম্যাপের ঠিক এইরকম জায়গায় যে জার্মানি যে অঞ্চল এবং তার আশপাশের অঞ্চলে এরকম জায়গাতে আসলে প্রুশিয়ার অবস্থান ছিল। এই প্রুশিয়া আশপাশের যারা শক্তিশালী রাষ্ট্র আছে এদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য 1864 সালে তারা ডেনমার্কের সাথে যুদ্ধ করেছে, 1866 সালে তারা অস্ট্রিয়ার সাথে যুদ্ধ করেছে, 1870 সালে ফ্রান্সের সাথে যুদ্ধ করেছে। এই তিনটা যুদ্ধের ফলে প্রুশিয়া স্টেবল হয়ে যায় এবং একটা ঐক্যবদ্ধ জার্মানি রাষ্ট্রের জন্ম হয় এবং এর পেছনে কাজ করেছিলেন তদানীন্তন জার্মান নেতা অটো ভন বিসমার্ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, জার্মানি 1870-এর পরে স্টেবল হওয়ার পরেও তারা কেন পরপর দুইটা বিশ্বযুদ্ধের প্রধান অনুঘটক হয়ে দাঁড়ালো? আবার 1853 সাল পর্যন্ত এই যে জাপান, এই জাপান কিন্তু পুরা পৃথিবী থেকে আলাদা হয়েছিল। তারা বাইরে যাইতো না, বাইরে থেকে কাউকে তাদের এখানে আসতেও দিত না। কিন্তু পরবর্তীতে আমেরিকার নৌবাহিনীর হুমকিতে তারা আসলে তাদের রাষ্ট্র ওপেন করে দিতে বাধ্য হয় এবং যেটাকে বলা হয় মেইজি রেস্টোরেশন। 1868 সালের এই মেইজি রেস্টোরেশনের পরে জাপান শুধু বিশ্বের সাথে নিজেকে ওপেনই করে নাই, বরং এই টোটাল অঞ্চল জাপান দখল করে নেওয়ার পায়তারা করেছে এবং তারা কোরিয়া, মাঞ্চুরিয়া, চীন এই বিভিন্ন এলাকা তারা দখল করে রেখেছিল। অর্থাৎ যে জাপান নিজেকে আবদ্ধ করে রেখেছিল সে ওপেন হওয়ার সাথে সাথেই সে বিধ্বংসী হয়ে গেল এবং আশপাশে সে দখল করার চেষ্টা চালালো এবং 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বোম খাবার পর সেই জাপান আবার চুপসে গেল। কিন্তু 2026 সালে এসে জাপান কিন্তু প্রতি বছর তার মিলিটারি বাজেটে প্রায় $60 বিলিয়ন ব্যয় করতেছে। অর্থাৎ জাপান মিলিটারিলি আবার বড় হওয়া শুরু করেছে। এই যে এই বড় বড় ইভেন্টের পেছনে কারণটা কি? একটা রাষ্ট্র কেন বিধ্বংসী হয়ে ওঠে? আমরা আজকের লেকচারে এই ব্যাপারগুলো আলাপ আলোচনা করব। আজকের লেকচারটাও আমাদের বিশ্ব ব্যবস্থার বা ওয়ার্ল্ড পলিটিক্সের বা জিও পলিটিক্সের গ্রামার টাইপের একটা আলাপ আলোচনা। এই বিশ্ব মানচিত্রটা একটা দাবার কোর্টের মতন। এইখানে নানান স্ট্র্যাটেজিতে খেলা চলতেছে। যাদের কাছে অর্থনৈতিক পাওয়ার এবং মিলিটারি পাওয়ার বেশি পরিমাণে আছে তাদেরকে আমরা বলতেছি গ্রেট পাওয়ার। যে গ্রেট পাওয়ারকে আমরা বৃহৎ শক্তি বা পরাশক্তি বলবো। এই যে যারা বড় বড় শক্তি, এই বড় বড় শক্তি কেন আর একজনকে খেয়ে ফেলতে চায় বা আর একজনকে দখল করতে চায়? সে আর একটা জায়গায় কেন প্রক্সি ওয়ার বা আর একটা রাষ্ট্রকে দিয়ে যুদ্ধ করায়? এই টোটাল ব্যাপার না মূলত 5টা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যেটা আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলতে পারি 5টা অ্যাজাম্পশন। আমরা বিজ্ঞানে কোনো জিনিস প্রমাণ করতে গেলে বিভিন্ন জিনিস ধরে নেই, যেমন ধরি অমুক। এই পলিটিক্যাল সায়েন্সও একটা সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞান হলো একটা গতিশীল বিজ্ঞান, এর জনক অ্যারিস্টটল। সেইখানে বিশ্ব মানচিত্রের বড় শক্তিরা যে আচরণ করে এইটার 5টা ভিত্তি আছে বা 5টা অ্যাজাম্পশন আছে। তার মধ্যে প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে বিশ্ব ব্যবস্থা একটা নৈরাজ্য। এই নৈরাজ্য মানে প্রচুর মারামারি, চুরি, ডাকাতি, ব্যাপারটা এরকম না। এই নৈরাজ্য হচ্ছে অ্যানার্কি, অর্থাৎ এইখানে কোনো কেন্দ্রীয় অথরিটি নাই। আজকে যদি আপনি বাংলাদেশে বসবাস করতেছেন, একটু বিপদে পড়েন, আপনাকে যদি এখন রাস্তায় কেউ আটকায় ধরে, তখন কিন্তু আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে আপনি বিচার চাইতে পারেন। দেশে বিচার ব্যবস্থা আছে এবং আপনি খুবই ইমার্জেন্সি হলে আপনি 999-এ ফোন দিয়ে আপনি রাষ্ট্রের কাছে সাহায্য চাইতে পারেন। আবার আপনি যদি আমেরিকায় থাকেন তাহলে আপনি 911-এ কল করে আপনি সাথে সাথেই পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারেন। কিন্তু বিশ্ব ব্যবস্থার যে দাবার কোর্ট, এইখানে যদি একটা রাষ্ট্র বিপদে পড়ে তাহলে সে 911-এ বা 999-এ কল দিবে কাকে? যে আমাকে এসে বাঁচাও। আজকে বাংলাদেশকে যদি মিয়ানমার আক্রমণ করে ফেলে, আজকে বাংলাদেশকে যদি চায়না আক্রমণ করে ফেলে, তাহলে বাংলাদেশ বিচার দিবে কার কাছে? বিশ্বে কি এইরকম কেন্দ্রীয় অথরিটি আছে কিনা? হ্যাঁ, আপনি বলতে পারেন যে জাতিসংঘের কাছে যেতে পারি,
হ্যাঁ, জাতিসংঘ বিশ্বে আছে, কিন্তু জাতিসংঘ সারা পৃথিবীর সরকার না, বিশ্বের কেন্দ্রীয় অথরিটি না। জাতিসংঘকে বড় শক্তিরা বা পাওয়ারফুল যারা রাষ্ট্র, তারা তাদের প্রয়োজনে ব্যবহার করে। আমরা একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনি বুঝে যাবেন। এই উদাহরণ হয়তো বা আমি আগেও দিয়েছি। ধরেন আমাদের এইখানে একটা রোহিঙ্গা ক্রাইসিস চলতেছে। এই রোহিঙ্গা ক্রাইসিসের দুইজন স্টেক হোল্ডার, একজন হচ্ছে বাংলাদেশ আর একজন হচ্ছে মিয়ানমার। বাংলাদেশ এখানে ভুক্তভোগী। রোহিঙ্গাকে জোর করে মিয়ানমারের লোকজন বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সেই রোহিঙ্গাদেরকে এখন আবার মিয়ানমারে ব্যাগ দিয়ে দিতে হবে। এখন মিডিয়েটর হিসেবে বা এইটার যদি কেন্দ্রীয় অথরিটি হিসেবে কে ভূমিকা পালন করতে পারে? জাতিসংঘ। জাতিসংঘ যদি আসলেই পৃথিবীর সরকার হয়, সে মিয়ানমারকে বলে দিবে যে তুমি তোমার রোহিঙ্গা ব্যাগ নিয়ে যাও, রোহিঙ্গা ব্যাগ চলে যাবে। বাংলাদেশ কিন্তু এই রোহিঙ্গাদেরকে ব্যাগ দেওয়ার জন্য এক পায়ে খাড়া না, শূন্য পায়ে খাড়া। যে কোনো মুহূর্তে রোহিঙ্গাদেরকে ব্যাগ দেওয়ার জন্য আমরা বাংলাদেশ কিন্তু প্রস্তুত আছি। কিন্তু জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করে গিয়েছেন, তাদের সাথে সলিডারিটি ইফতার করেছেন, তাদের পাঞ্জাবি পরে ওই এলাকা ঘোরাফেরা করেছেন এবং তাদেরকে পরবর্তী ঈদে মিয়ানমারে ব্যাক যাওয়ার জন্য তারা কথাবার্তা বলেছেন। কিন্তু এইখানে আমরা তো প্রবলেম করতেছি না, প্রবলেম করতেছে মিয়ানমার। ওইখান থেকে মাত্র 10 কদম দূরে নাপ নদী পার হইলেই মিয়ানমার। মহাসচিব কিন্তু মিয়ানমারে গেলেন না। কিন্তু আপনি একবার চিন্তা করেন তো, মহাসচিবের যাওয়ার কথা ছিল কোথায়? আমরা তো রাজি, যে কোনো মুহূর্তেই আমরা রাজি। যে নিচ্ছে না ওই মিয়ানমার, মিয়ানমারে গিয়ে না তার বলা উচিত ছিল যে আপনি ওদেরকে ব্যাক নিয়ে যান, আপনার মাল আপনি নিয়ে নেন। কিন্তু ব্যাপারটা কিন্তু তা হয় নাই। জাতিসংঘ হচ্ছে ঠিক এইরকম একটা প্রতিষ্ঠান। আরেকবার ভালো মতন উদাহরণ দিই, জাতিসংঘের সারা বছরের বাজেট কত? আপনি এখন গুগল করেন, গত বছরের বাজেট ছিল বোধহয় $3.57 বিলিয়ন, মানে ধরেন $4 বিলিয়ন সারা বছরের বাজেট। আর আমেরিকার একার এক বছরের ডিফেন্স বাজেট হচ্ছে $1 ট্রিলিয়ন। তাহলে আপনি জাতিসংঘকে দিয়ে আমেরিকাকে নিয়ন্ত্রণ করাবেন? এটা সম্ভব আসলে? অঙ্ক কি বলে? অঙ্ক তো সেম কথা বলে না। বাট জাতিসংঘ বিভিন্ন সময় বিভিন্ন রেজুলেশন পাশ করে তার যারা বড় শক্তি আছে তাদেরকে সে নানানভাবে হেল্প করতে পারে। কিন্তু বিশ্বের গার্ডিয়ান সেনা, আবার এই ভেটো ক্ষমতার কারণে জাতিসংঘ আসলে মোটামুটি আমার দৃষ্টিতে একটা অকেজো, আবার ভেটো পাওয়ারের কারণে মাঝে মধ্যে জাতিসংঘ কিন্তু একটা অকেজো প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায়। যেমন আপনি গাজা সংকটে জাতিসংঘ কি ভূমিকা পালন করতে পেরেছে। তো বিশ্ব ব্যবস্থা একটা নৈরাজ্য। এইখানে যারা বড় শক্তি তাদের সবারই অফেন্সিভ মিলিটারি ক্যাপাসিটি আছে। আমাদের কিন্তু মিলিটারি সক্ষমতা আছে, আমাদের গোলা বারুদ আছে, ট্যাঙ্ক আছে, মিসাইল আছে, বিমান আছে, সাবমেরিন আছে, বাংলাদেশের মতন ছোট রাষ্ট্রেরই আছে। কিন্তু আপনি এইটা চায়নার কথা চিন্তা করেন, রাশিয়ার কথা চিন্তা করেন, ইরানের কথা চিন্তা করেন, ইন্ডিয়ার কথা চিন্তা করেন, এদের যে মিলিটারি ক্যাপাসিটি আছে, এই মিলিটারি ক্যাপাসিটি হচ্ছে অফেন্সিভ মিলিটারি ক্যাপাসিটি। তারা বলতে পারে যে না, আমাদেরটা ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক, অর্থাৎ আমরা আমাদের অস্ত্র গোলাবারুদ বানিয়েছি, কেউ যদি আমাদেরকে আক্রমণ করে আমরা তাকে প্রতিহত করব, মানে প্রতিরক্ষার জন্য আমরা আমাদের মিলিটারি বাজেট করতেছি এবং এইটাকে তারা বলে ডিফেন্স বাজেট। ইভেন আমেরিকা বলে ডিফেন্স বাজেট। কিন্তু চিন্তা করেন, যে ট্যাঙ্ক গোলাবারুদ দিয়ে সে শত্রুর আক্রমণকে প্রতিহত করতে চায়, ওই ট্যাঙ্ক গোলাবারুদ দিয়ে কিন্তু সে একটা রাষ্ট্রকে আক্রমণও করতে পারে। তার মানে তার মিলিটারি, সে বলুক এইটা ডিফেন্সিভ কারণে, কিন্তু সেইটা অফেন্সিভ ভাবেও ব্যবহার করতে পারে। অর্থাৎ বড় পাওয়ারফুল শক্তিগুলোর কাছে অফেন্সিভ মিলিটারি ক্যাপাসিটি আছে। তারা যতই বলুক এইটা ডিফেন্সিভ, কিন্তু তারপরেও এইটা অফেন্সিভ মিলিটারি ক্যাপাসিটি আছে। এবং 3 নম্বর যে অ্যাজাম্পশনটা, আনসার্টেনিটি অ্যাবাউট ইন্টেনশনস। একটা রাষ্ট্রের উদ্দেশ্য কিন্তু আপনি মেজার করতে পারবেন না, কিন্তু তার কি পরিমাণ সক্ষমতা আছে এটা আপনি মেজার করতে পারবেন। তার কয়টা ট্যাঙ্ক আছে, তার কয়টা মিসাইল আছে, তার কয়টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে, তার কয়টা সাবমেরিন আছে, এইটা কিন্তু আপনি আপনার গোয়েন্দা দিয়ে বা স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি ওই রাষ্ট্রের উপর নজরদারি করে কিন্তু আপনি এই খবরটা নিয়ে নিতে পারবেন। আমেরিকা চাইলে কিন্তু এই ক্যালকুলেশন করে ফেলতে পারে যে চায়নার কাছে কোন জিনিস কয়টা আছে। কিন্তু আমেরিকা কখনোই এটা বুঝতে পারবে না
যে এখন শি জিনপিং এর মাথায় কি ঘোরাঘুরি করতেছে, সে পরের স্টেপটা কি দিবে। বিশ্বের যে দাবার কোর্ট, এই দাবার কোর্টে যে প্লেয়ার, সে পরের চালটা কি দিবে এইটা অপোনেন্ট জানে না। অর্থাৎ আপনি আরেকজনের ইন্টেনশন নিয়ে, তার উদ্দেশ্য নিয়ে আপনি কিছু ধারণা করতে পারবেন, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে তার উদ্দেশ্যটা কি। আপনি যতই বলেন যে জাপান এবং আমেরিকার মধ্যে একটা এখন সুসম্পর্ক, দোস্ত দোস্ত ভাব, কিন্তু এই জাপান যে একদিন আমেরিকার এগেনস্টে গিয়ে, আমেরিকা যেহেতু তার উপর বোম মেরেছিল, পারমাণবিক বোম, ওই ক্ষোভ থেকে সে আবার আমেরিকার এগেনস্টে দাঁড়িয়ে যাবে না, এইটা কিন্তু আমেরিকা বলতে পারে না। কেননা প্রতিপক্ষ রাষ্ট্রের যে নেতা, তার মাথায় কি ঘটতেছে এইটা নিয়ে ধারণা করা যায় না। এবং 4 নম্বর যে এজাম্পশন, সেটা হচ্ছে সার্ভাইভাল, অর্থাৎ টিকে থাকাটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। এই যে একটা রাষ্ট্র ধরেন রোডঘাট বানায়, শিক্ষায় ব্যয় করে, জনগণের স্বাস্থ্যতে ব্যয় করে, খাদ্যতে ব্যয় করে, এইগুলো ওই রাষ্ট্রের নভেল ওয়ার্ক। কিন্তু ওই রাষ্ট্রের প্রধান কাজ হচ্ছে তার মানচিত্র, তার সার্বভৌমত্ব টিকিয়ে রাখা, সার্ভাইভাল। এবং টিকে থাকার জন্য একটা রাষ্ট্র বিধ্বংসী আচরণ করতে পারে। যেমন আমরা গত পর্বেও আলোচনা করেছিলাম একটু কিউবার মিসাইল সংকট নিয়ে। 1962 সালে এই সোভিয়েত ইউনিয়ন কিন্তু আমেরিকার দাঁড়গোড়ায় এই কিউবাতে মিসাইল পেতেছিল, এবং এই মিসাইলের সাথে পারমাণবিক ওয়ারহেড বাঁধা ছিল। তার মানে এইখান থেকে কিন্তু শাট করে সেই আমেরিকার উপরে পারমাণবিক বোম মেরে দিতে পারত। তো এই যে মিসাইল সংকট, এইটা কিন্তু আমেরিকার জন্য মৃত্যুদণ্ড টাইপের হয়ে গিয়েছিল। সো আমেরিকা নিজে বেঁচে থাকার জন্য এই বোম থেকে সে চাইলে তখন তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতে পারত। যদিও এটা কূটনৈতিক টেবিলে এইটার সমাধান হয়ে গিয়েছে, বাট ওই রকম টাইমে আমেরিকা কিন্তু অল ইন, সব কিছু নিয়ে সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারত। অর্থাৎ যখন একটা রাষ্ট্রের দেয়ালে পিঠ থেকে যায়, যে এরপরে আর সে টিকে থাকতে পারতেছে না, তখন সে তার সর্বোচ্চ পাওয়ার প্র্যাকটিস করতে পারবে। কেননা বেঁচে থাকাই বা টিকে থাকাই হচ্ছে বিশ্ব ব্যবস্থার 1 নাম্বার বা প্রাইমারি গোল, আর বাদবাকি সবই হচ্ছে সেকেন্ডারি গোল। এবং 5 নাম্বার যে এজামশনটা, সেটা হচ্ছে বিশ্বের সকল রাষ্ট্র বা বড় ক্ষমতার রাষ্ট্রগুলো, এরা সব রেশনাল অ্যাক্টরস, এরা সব যৌক্তিক আচরণ করে, এরা কখনোই কোনো অযৌক্তিক আচার আচরণ করে না। এই যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমেরিকার হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বাস্কেট কেস বলেছিল, সো আমরা তাকে খুব নেগেটিভ দৃষ্টি দিয়ে দেখি। কিন্তু হেনরি কিসিঞ্জার তো বাংলাদেশের কেউ না, সে আমেরিকান লোক। আমেরিকান হয়ে যদি আপনি হেনরি কিসিঞ্জারের সে কার্যক্রম আপনি দেখেন, তাহলে আমেরিকার পাওয়ারফুল হয়ে ওঠার পেছনে কিন্তু হেনরি কিসিঞ্জার রেশনাল বা যৌক্তিক ভূমিকা পালন করেছে, যদিও সামনের মানুষের জন্য এটা অযৌক্তিক। আবার চিন্তা করুন, 2021 সালে আফগানিস্তান থেকে আমেরিকা তার মিলিটারি গুটায় নিয়ে চলে গেল। সবাই বলল এটা আমেরিকার পরাজয়, তালেবানদের বিশাল বড় জয় হয়েছে। বিষয়টা কি এইরকম? আপনি একটু ভিন্নভাবে দেখেন যে জো বাইডেন কি পাগল ছিল তখন যে সে তার মিলিটারি নিয়ে চলে গেল? তার মিলিটারি আফগানিস্তানে রাখার জন্য দীর্ঘমেয়াদে তার তো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। সে আফগানিস্তানের এই পাহাড়ে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা, কেননা আফগানিস্তানে তার ওই রকম কোনো স্বার্থ নাই এখন। তার এখন প্রধান স্বার্থ হয়ে দাঁড়িয়েছে এই দক্ষিণ চীন সাগর বা চীনের আশপাশ দিয়ে এই ইন্দো চীন বা এই এলাকাটা। তো এই এলাকাতে যদি সে তার মিলিটারিকে নিয়ে চলে যায়, এই এলাকার দিকে সে তার পাওয়ার প্রজেকশন করে, সেইটা তার জন্য বেশি লাভবান হবে। আফগানিস্তানের পাহাড়ে পর্বতে তার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করার দরকার নাই। সো সে তার বাজেটকে আরেক জায়গা মুভ করার জন্য সে তার মিলিটারিকে শিফট করাইয়া দিতে পারে, আফগানিস্তান থেকে সে চলে আসতে পারে। তো রাষ্ট্রগুলো কিন্তু একেবারে পাগলের মতন আচার আচরণ করে না। এই রাষ্ট্রগুলো বা নেতাগুলো, এরা বুঝে শুনে রেশনাল আচার আচরণ করে। তো এই 5টা এজাম্পশনে দেখা যাচ্ছে যে বড় শক্তিগুলো একজন একজনকে যেহেতু সন্দেহের দৃষ্টি দিয়ে দেখে, সেহেতু তারা একজন একজনের সাথে আক্রমণাত্মক হয়
এবং এর ফলে তাদের যে বিহেভিয়ার বা আচার আচরণ এইটা কেমন হয়, এইটার সাথে সামঞ্জস্য নিয়ে আমরা আলাপ আলোচনা করব, যাকে আমরা বলতেছি প্যাটার্নস অফ স্টেট বিহেভিয়ার। এখানে যে প্রথম যে আচরণটা, সেটা হচ্ছে ভয় এবং সন্দেহ। একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে সবসময় ভয় পায় এবং সবসময় সে সন্দেহের দৃষ্টি দিয়ে দেখে। আপনি নেটোর কথা বলেন, যে ইউরোপের অনেকগুলো রাষ্ট্র একটা আমব্রেলার নিচে চলে আসছে, এর মানে কি এই যে ফ্রান্স এবং জার্মানি এখন একে অপরকে ভয় পায় না? এর মানে কি এই পোল্যান্ড এবং ফ্রান্স একে অপরকে ভয় পায় না? তারা আসলেই একে অপরকে ভয় পায় এবং একে অপরকে সন্দেহ করে। তারা জানে যেদিন সুযোগ পাবে সেদিন এরা একজন একজনকে কামড় দিবে। যেমন চীনের বর্তমান সময়ের যে অর্থনৈতিক উত্থান হচ্ছে, চীন ইকোনমিক্যালি একটা বিশাল বড় শক্তি হয়ে দাঁড়াচ্ছে। এই শক্তি সে একসময় তার মিলিটারিতে ব্যয় করবে এবং মিলিটারিতে ব্যয় করলে সে মিলিটারিলি ওয়ার্ল্ডের পাওয়ারফুল হয়ে দাঁড়াতে পারে। এই জন্য আমেরিকা এখন পৃথিবীর একটা রাষ্ট্রকেই সবচেয়ে বেশি ভয় পায়, সেটা হচ্ছে চীন। এবং চীনকে ট্যাকেল দেওয়ার জন্য সে কিন্তু টোটাল এশিয়া মহাদেশের নানান জায়গায় এবং সে তার বন্ধু বান্ধব দিয়ে, নিজের নৌ মিলিটারি বেস দিয়ে সে কিন্তু চীনকে ট্যাকেল দেওয়ার জন্য রেডি হচ্ছে। এই জিনিসটাকেই বলা হয়েছে থুকিডাইডি স্ট্রাফ, অর্থাৎ একটা বড় শক্তি আর একটা উদীয়মান শক্তি, একটা সময় না একটা সময় এদের মধ্যে যুদ্ধ হবে। আর এই যুদ্ধ নির্ধারণ করবে যে পরবর্তী গডফাদার কে হবে। এবং 2 নম্বর যে বিহেভিয়ার, সেটা হচ্ছে স্বনির্ভরতা বা সেলফ হেল্প সিস্টেম। এই বিশ্ব ব্যবস্থায় কেউ কারো না, প্রত্যেকটা রাষ্ট্রের প্রধান কাজ নিজের স্বনির্ভরতা বা নিজেকে হেল্প করা। এই বিশ্ব ব্যবস্থায় ন্যাটোর মতন সামরিক জোট বা এই অঞ্চলের যে কোয়াড, এর ফলে যে রাষ্ট্রগুলা একজন একজনের সাথে একবারে অ্যাটাচড হয়ে গেছে ব্যাপারটা তা কিন্তু না। এই ন্যাটো এবং কোয়াড হচ্ছে ম্যারেজ অফ কনভিনিয়েন্স, ভূরাজনীতির ভাষায় বলা হয় ম্যারেজ অফ কনভিনিয়েন্স। এবং এই বিবাহ যেহেতু হয়েছে, এই বিবাহের বিচ্ছেদও হতে পারে। এবং একসময় ওয়ারশো প্যাক্ট ছিল, সেটা এখন আর কার্যকর নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন কাঁধে কাঁধ মিলিয়ে তারা জার্মানির সাথে যুদ্ধ করেছে। কিন্তু এই যুদ্ধ শেষ হওয়ার পরেই তারা 1948 সাল থেকে 1990 সাল পর্যন্ত দুইজন ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত ছিল, এবং যেটাকে আমরা বলি স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। অর্থাৎ এই যে ম্যারেজ, এই ম্যারেজ অফ কনভিনিয়েন্সের এক সময় ফাটল ধরবে। এই যে ইন্ডিয়া আমেরিকার সাথে যোগ দিয়ে কোয়াড গঠন করেছে, এই এশিয়া মহাদেশে সে আমেরিকার একটা বড় অ্যালয়, কিন্তু সে ঠিকই রাশিয়ার সাথে এখন সুসম্পর্ক রেখেছে। সে আমেরিকার সাথে কোয়াড গঠন করতেছে, আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের সুযোগ নিয়ে সে রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে তেল কিনে সে নিজের অর্থনীতিকে কিন্তু চাঙ্গা করে তুলতেছে। এই জন্য একটা রাষ্ট্র সবসময় সে তার নিজের স্বার্থ চায়, যেটাকে আমরা বলি ন্যাশনাল ইন্টারেস্ট। এখানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পালমারস্টোন বলেছিল, উই হ্যাভ নো ইটার্নাল অ্যালাইস, উই হ্যাভ নো পারপেচুয়াল এনিমিস, আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট ইজ ইটার্নাল অ্যান্ড পারপেচুয়াল, অ্যান্ড দোজ ইন্টারেস্ট ইট ইজ আওয়ার ডিউটি টু ফলো। আমাদের কোনো চিরস্থায়ী বন্ধু, চিরস্থায়ী শত্রু নাই। আমাদের জাতীয় স্বার্থ, আমাদের যে ব্যক্তি স্বার্থ, এইটাই চিরস্থায়ী, এবং আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের স্বার্থে মনোযোগ দেওয়া। এইটা আসলে বাস্তববাদী বিশ্বের কোর কথা। আজকে জাপান জাইকার মধ্যে ধরেন বাংলাদেশ বা জাপান ফ্রেন্ডশিপ হচ্ছে, এর মানে এই না যে জাপান এসে আমাদেরকে খুব বন্ধুভাবে অনেক ব্যাপার স্যাপার দিয়ে দিচ্ছে। এর পেছনে ভূরাজনৈতিক স্বার্থ আছে। স্বার্থ ছাড়া বিশ্বের কোনো রাষ্ট্র একটা আনা খরচ করে না। 2 নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সেলফ হেল্প সিস্টেম, এবং 3 নম্বর হচ্ছে পাওয়ার ম্যাক্সিমাইজেশন অ্যান্ড হেজিমনি। রাষ্ট্রের প্রধান বিহেভিয়ার হচ্ছে সে তার ক্ষমতাকে বৃদ্ধি করতে চায়। সব সময় তার আজকে 10টা মিসাইল আছে, সে কালকে ওইটাকে 15টা করতে চায়, পরশু ওইটাকে 20টা করতে চায়।
তার আজকের জিডিপি $1 ট্রিলিয়ন, কালকে সে এটা $1.5 ট্রিলিয়ন করতে চায়, পরশু সে এটা $3 ট্রিলিয়ন করতে চায়। সে অলওয়েজ নিজেকে ম্যাক্সিমাইজ করার জন্য সে পাগল, এবং সে পাওয়ারকে ম্যাক্সিমাইজ করে তার এলাকায় সে একমাত্র গডফাদার হতে চায়, যেইটাকে বলা হয় রিজিওনাল হেজিমন, যেন তার রিজিয়নে আর কেউ নাক গলাতে না আসে। যেমন 1823 সালে এই আমেরিকা কিন্তু তার মনরো ডক্ট্রিন ঘোষণা করেছিল। তদানীন্তন প্রেসিডেন্ট জেমস মনরো, তিনি ইউরোপের লোকজনকে বলেছিল যে তোমরা ভাই এই পশ্চিম গলার দেশে আর নাক গলাইতে পারবা না, তোমরা আটলান্টিক পার হয়ে পশ্চিম গলার দেশে খবরদারি করবা, এখানে কলোনি স্থাপন করবা, এইখানে তুমি তোমার ব্যবসা বাণিজ্য চালাবা, তোমার মিলিটারি রাখবা, এইটা তুমি পারবা না, তোমার আটলান্টিক ক্রস দেওয়া বন্ধ। এই অঞ্চলে এখন আমিই সুপার পাওয়ার, এই অঞ্চলের গডফাদার আমি। এই মনরো ডক্ট্রিন ঘোষণা করে সে পশ্চিম গলারদের সর্বোচ্চ পাওয়ার হিসেবে নিজেকে ঘোষণা করে দিছে আমেরিকা। তো এইভাবে আমেরিকা কিন্তু একদিনে এটা পারে নাই, সে ধীরে 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 তার পাওয়ারকে সে ম্যাক্সিমাইজ করেছে, এবং ম্যাক্সিমাইজ করে সে এই অঞ্চলে তাকে সর্বোচ্চ ক্ষমতাশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। ঠিক বর্তমান সময় যে কাজটা চীন করতেছে, চীন তার ইকোনমিক এবং মিলিটারি সক্ষমতা বাড়াচ্ছে, এবং সে বিআরআই এর মাধ্যমে রোড এবং সমুদ্র পথ এবং বিভিন্ন জায়গায় বন্দর, বা মেইনলি হচ্ছে যোগাযোগ, এই ইনফ্রাস্ট্রাকচার এবং যোগাযোগকে ডেভেলপ করে সে অ্যাকচুয়ালি এই অঞ্চলে নিজেকে সর্বোচ্চ পাওয়ারফুল ঘোষণা করে দিবে এক সময়, এবং আমেরিকাকে বলে দিবে এই অঞ্চল তোমার জন্য লক, এই অঞ্চলে আমিই সবচেয়ে গডফাদার। যদি আসলে চীনের অনুকূলে সবকিছু যায়, কোনো একদিন এটা হবে। তো বড় ক্ষমতার রাষ্ট্রগুলো আসলে তার পাওয়ারকে আরো বেশি বড় করতে চায়। ইরানের কাছে যেমন এখন ব্যালিস্টিক মিসাইল আছে, ড্রোন আছে, সে এখন তার পারমাণবিক অস্ত্র চায়, এবং সে টোটাল পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের সে একক গার্ডিয়ান হয়ে দাঁড়াতে চায়। এই একক গার্ডিয়ান হওয়ার জন্যই কিন্তু মধ্যপ্রাচ্যে বা পশ্চিম এশিয়ায় সে আমেরিকা হোক আর ইসরায়েল হোক, এদের এগেনস্টে সে যুদ্ধ করে টিকে থাকতে চায়। কেননা যুদ্ধের মাধ্যমে সে তার পাওয়ারকে ম্যাক্সিমাইজ করতে চায়। এই যে পাওয়ার, এই বিশ্বের পাওয়ারের স্ট্রাকচারটা কেমন, এই স্ট্রাকচার অফ পাওয়ার হবে আমাদের এখনকার আলোচ্য বিষয়, যে পাওয়ারের স্ট্রাকচারটা কেমন। বিশ্বর পাওয়ারের স্ট্রাকচারটা আসলে 3 ধরনের। এর একটাকে আমরা বলি হচ্ছে বাইপোলারিটি, অর্থাৎ বিশ্বে বড় বড় 2টা পাওয়ার থাকবে এবং কেউ কারো চাইতে কম না, অর্থাৎ বিশ্ব হবে দ্বিমুখী বিশ্ব ব্যবস্থা। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে 2 জন ছিল, একজন হচ্ছে আমেরিকা আর একজন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন। এখন কেউ কারো চাইতে কিন্তু কম না, বিশ্ব তখন ছিল বাইপোলার বিশ্ব। সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিন্তু বিশ্বে 2 জন বড় পাওয়ার ছিল না, একটাই বড় পাওয়ার ছিল, যেইটাকে আমরা বলতেছি ইউনিপোলার। বাট ইউনিপোলার বিশ্ব ব্যবস্থা কিন্তু আসলে স্টেবল কোনো বিশ্ব ব্যবস্থা না। এই জন্য আমরা এই আর্কিটেকচার্স অফ পাওয়ারে ইউনিপোলারিটিকে আমরা রাখি নাই, বাট ইউনিপোলারিটি আমাকে একটু আলোচনা আমরা করে নিলাম। এবং আরেকটা হচ্ছে মাল্টিপোলারিটি, যে বিশ্বে অনেকগুলা গডফাদার থাকবে, যে বিশ্বে আমেরিকাও পাওয়ারফুল, বিশ্বে ইংল্যান্ডও পাওয়ারফুল, বিশ্বে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া পাওয়ারফুল, বিশ্বে চায়না পাওয়ারফুল, বিশ্বে ফ্রান্স, জার্মানি, এরা সবাই পাওয়ারফুল। তখন আমরা এটাকে বলবো মাল্টিপোলার ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বে 3 বা তারও অধিক বড় বড় গডফাদার আছে। বাট এই মাল্টিপোলারিটি 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে ব্যালেন্সড মাল্টিপোলারিটি, মানে এই যে বড় যে গডফাদারগুলো আছে, এই গডফাদারের মধ্যে সবাই মোটামুটি সেম পাওয়ারফুল। এইরকম না যে একজনের পাওয়ার অনেক বেশি আর বাদবাকিগুলার পাওয়ার মোটামুটি অনেক কম, এইরকম কিন্তু না। তখন এইটাকে আমরা বলবো ব্যালেন্সড। মানে পাওয়ারকে যদি আমরা ধরেন সংখ্যায় দিয়ে বলি, তাহলে ধরেন 4 জন বড় পাওয়ার আছে, আমেরিকা, রাশিয়া, চায়না এবং ধরলাম ইন্ডিয়া। 4 জন পাওয়ার আছে, ওর পাওয়ার আছে 10, ওর পাওয়ার আছে 9, ওর পাওয়ার আছে 8, ওর পাওয়ার আছে 7।
কিন্তু এটা কিন্তু একটা মোটামুটি ব্যালেন্সড হয়ে আছে, কম বেশি আছে কিন্তু ব্যালেন্সড অবস্থায় আছে। এটাকে আমরা বলবো ব্যালেন্স মাল্টিপোলারিটি। আর একটা হচ্ছে আনব্যালেন্সড মাল্টিপোলারিটি, যেখানে ধরেন ওর পাওয়ার হচ্ছে 15, ওর পাওয়ার হচ্ছে 10, ওর পাওয়ার 8, ওর পাওয়ার 7, তখন যে 15 সে কিন্তু অন্যদের উপর খবরদারি করতে পারে, কেননা ওর পাওয়ার অনেক বেশি অন্যদের তুলনায়। এইটাকে আমরা বলি আনব্যালেন্সড মাল্টিপোলারিটি। এখন বর্তমান সময়ের যারা বাস্তববাদী তাত্ত্বিক আছেন তারা বলেন যে এই বাইপোলারিটি বা বাইপোলার বিশ্ব বা দ্বিমুখী বিশ্ব, এটা হচ্ছে সবচেয়ে স্টেবল বিশ্ব। বিশ্বে যখন দুইটা বড় পাওয়ার থাকবে তখন বিশ্বে অনেক বড় ঝামেলা হবে না। যদিও এটা প্র্যাকটিক্যালি একটু ইমপ্র্যাকটিক্যাল মনে হয়। যেমন আমাদের একটা প্রবাদ বাক্য আছে, এক জঙ্গলে দুই বাঘ কখনো থাকতে পারে না, বা একই খাঁচার মধ্যে আপনি দুইটা ষাঁড় রাখতে পারবেন না, তারা গুতাগুতি করে শিং ভেঙে ফেলবে। কিন্তু তারপরেও বিশ্ব ব্যবস্থায় তাত্ত্বিকদের দাবি যে বাইপোলারিটি যদি থাকে তাহলে বিশ্ব স্টেবল হয়, বিশ্বের যুদ্ধ কম হয়, বিশ্বে শান্তি বিরাজ করে। আর ব্যালেন্স মাল্টিপোলারিটি এবং আনব্যালেন্স মাল্টিপোলারিটির মধ্যে এই ব্যালেন্স মাল্টিপোলারিটিটা ভালো। এই টাইমে যুদ্ধ হয় কিন্তু পরিমাণে কম, কিন্তু যখন আনব্যালেন্সড হয়ে যায় তখন বিশ্ব টার্বুলেন্স চলে আসে, বিশ্বে ধরো মারো খাও এই তত্ত্ব চলতে থাকে। মুড়ি মূর্খের মতন মানুষ মেরে ফেলা হয়, মিলিটারি মেরে ফেলা হয়। তো বাইপোলারিটির দিকে আমরা যুক্তি দিব, যদিও এইটার কোনোটাই অ্যাবসুলেট না। এখানে একটা জিনিস বলে ফেলা দরকার যে পাওয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবসুলেট পাওয়ারকে গুরুত্ব দিব না, আমরা রিলেটিভ পাওয়ারকে গুরুত্ব দিব। যেমন ধরেন ভারতের কাছে 100টা মিসাইল আছে আর চায়নার কাছে 110টা আছে। এর মানে ভারত এবং চায়নার পাওয়ার যখন আমরা হিসাব করব তখন আমরা এইভাবে বলবো, চায়না ভারতের চাইতে 10টা মিসাইল আগায়া। তাহলে আমরা বুঝতে পারবো পাওয়ারের কার্ভটা কেমন, ওর চেয়ে কতটুকু বড়। ধরেন একজন একজনের চাইতে অল্প একটু আগানো নাকি অনেক আগানো, এইটা দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। ধরেন আপনার একটা স্কুলে আপনার রোল হচ্ছে 2, কিন্তু ওই স্কুলে 2টাই মাত্র স্টুডেন্ট আছে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো না আপনার পড়ালেখার অবস্থা কি। এই জন্য আমরা শুধু অ্যাবসুলেট পাওয়ার মানে আমার কি পরিমাণ মিসাইল আছে এইটা দিয়ে আমি আপনার অবস্থান বুঝি না। আর একজনের সাপেক্ষে আপনার কয়টা আছে, যাকে আপনি শত্রু ভাবেন তার সাপেক্ষে আপনার কয়টা আছে, এইটা দিয়ে আমরা আসলে আপনার পাওয়ার হিসাব করব। এই জন্য পাওয়ার ক্যালকুলেশনে রিলেটিভ পাওয়ারটাকে আমরা বেশি আমলে নিব আসলে। এখন এই দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা কেন ভালো, এর দিকে আমরা একটু যুক্তি দিই। ধরেন বিশ্বে দুইটা পাওয়ার এ এবং বি, তাহলে যদি দ্বন্দ্ব হয় শুধু দুইজনের মধ্যেই হবে, যদি যুদ্ধ হয় শুধু দুইজনের মধ্যেই হবে, তার মানে যুদ্ধ বাঁধার একটাই চান্স। কিন্তু বিশ্বে যদি এরকম এ বি সি ডি 4টা গডফাদার থাকে, অর্থাৎ একটা মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা, তখন কিন্তু এর সাথে বির যুদ্ধ বাঁধতে পারে, এর সাথে সির যুদ্ধ বাঁধতে পারে, সির সাথে ডির যুদ্ধ বাঁধতে পারে, ডির সাথে এর যুদ্ধ বাঁধতে পারে, এর সাথে ডির যুদ্ধ বাঁধতে পারে, বির সাথে ডির যুদ্ধ বাঁধতে পারে। এইরকম 6টা যুদ্ধ বাঁধার সম্ভাবনা আছে, যেটাকে আমরা 4C2 দিয়ে বা সমাবেশ করেও বের করতে পারতাম। অর্থাৎ যত বেশি পাওয়ারফুল রাষ্ট্র বা আমরা যেটাকে বলতেছি মাল্টিপোলারিটি, তত বেশি যুদ্ধের সম্ভাবনা। এটা হচ্ছে একটা দৃষ্টিকোণ থেকে বাইপোলারিটি ভালো। আরেকটা বিষয় হচ্ছে যদি বাইপোলারিটি থাকে তাহলে বিশ্বে এই ভারসাম্যহীন হয়ে যাওয়ার চান্স কম। যেমন ধরেন এই দুইজনের মধ্যেই শুধু যুদ্ধ বাঁধতেছে বা দুইটাই শুধু বাইপোলার ওয়ার্ল্ড, তখন কিন্তু ও এই বীর সুযোগ নাই আরো কয়েকজনকে নিয়ে এর এগেনস্টে যাওয়া। কিন্তু বিশ্বে যখন অনেকগুলো গডফাদার, তখন এইরকম হয়ে যাইতে পারে যে এ বি সি হঠাৎ সবাই জোট বেঁধে একত্রিত হয়ে গেল, একত্রিত হয়ে সে ডির সাথে যুদ্ধ শুরু করে দিল। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির এগেনস্টে কিন্তু এক ইউনাইটেড কিংডম, ইউএসএ, ফ্রান্স এবং তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন এরা জোট বেঁধে কিন্তু
জার্মানির এগেনস্টে আজ যুদ্ধ করেছে। ফলে কি হয়েছে? ফলে এই জার্মানির জার্মানির এই পূর্ব দিকে সে রাশিয়ার সাথেও যুদ্ধ করেছে বা সোভিয়েত ইউনিয়নের সাথেও যুদ্ধ করেছে, আবার পশ্চিম দিকে সে ইউনাইটেড কিংডম, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রকেও কিন্তু ট্যাকেল দিয়েছে। অর্থাৎ জার্মান সেনাবাহিনীকে দুই দিকে মোবিলাইজ করা লাগছে। মানে এক মুখে যুদ্ধ হয় নাই, দুই দিকে মিলিটারি রেখে যুদ্ধ করা লাগছে। তার মানে আপনার পাওয়ার তো অর্ধেক হয়ে গেছে। এই দুই দিকে যুদ্ধ করা কিন্তু জার্মানির পরাজয়ের একটা বড় কারণ। আবার যদি বিশ্বে বাইপোলারিটি থাকে তাহলে পাওয়ারের মিসক্যালকুলেশন হওয়ার চান্স কম। এটা হচ্ছে 3 নম্বর যুক্তি। যখন এ এবং বি শুধু দুইজন থাকবে, এ বি এর পাওয়ার ক্যালকুলেশন করবে যে ওর অবস্থা কি, ও কি আমার চেয়ে পাওয়ারফুল হয়ে যাচ্ছে কিনা। বি এরটা ক্যালকুলেশন করবে যে ও আমার চাইতে পাওয়ারফুল হয়ে যাচ্ছে কিনা। সো দুইজনের পাওয়ার ক্যালকুলেশন জাস্ট একে অপরেরটা করবে, সো ভুল হয়ে যাওয়ার চান্স কম। কিন্তু যখন এ বি সি ডি থাকবে তখন প্রত্যেকে কিন্তু প্রত্যেকের পাওয়ার নিয়ে চিন্তায় থাকতে হবে যে ও কি করতেছে, ও কি মিলিটারি শক আঁকতেছে, ও কি মিলিটারি শক আঁকতেছে। আবার সি কিন্তু ডি বি এ সবাইকে নিয়ে সে চিন্তা করবে। এই নানান দিকে চিন্তা করার কারণে তার কিন্তু মিসক্যালকুলেশন হয়ে যেতে পারে, সে ভুল ডিসিশন নিতে পারে। আমরা শুরুতেই বলেছিলাম রাষ্ট্র হচ্ছে রেশনাল অ্যাক্টর, যুক্তিক আচরণ করে। এই জায়গা ভুল ক্যালকুলেশন হলে তার যুক্তিক আচরণ অযৌক্তিক হয়ে যেতে পারে, সে মিসক্যালকুলেশন করতে পারে। আচ্ছা ওর পাওয়ারের অবস্থা খারাপ, ওকে এখন আক্রমণ করে দিই, আক্রমণ করে দিয়ে কিন্তু ধরা খেয়ে যেতে পারে। আবার এই আনব্যালেন্সড মাল্টিপোলারিটি কেন খারাপ, এর পেছনে যুক্তি হচ্ছে বিশ্বে ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্বে সোভিয়েত ইউনিয়ন পাওয়ারফুল, বিশ্বে যুক্তরাষ্ট্র পাওয়ারফুল, বিশ্বে জার্মানি পাওয়ারফুল, ফ্রান্স পাওয়ারফুল, ইউনাইটেড কিংডম পাওয়ারফুল। আমরা এই আটলান্টিকের এপার বাদ দিলাম, আমরা শুধুই ইউরোপে থাকি। ইউরোপে তখন 4জন পাওয়ারফুল রাষ্ট্র আছে, অর্থাৎ একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড বিরাজ করতেছে শুধু ইউরোপে। হঠাৎ করে জার্মানি ধীরে ধীরে বেশি পাওয়ারফুল হয়ে গেল। হিটলারের নাজি জার্মানি ধীরে 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 তার মিলিটারি, তার বৈজ্ঞানিক সায়েন্টিফিক ক্ষমতা সব কিছুতে সে নিজেকে এনরিস্ট করে ফেলতেছে। সো যে কয়জন আছে এর মধ্যে জার্মানির উত্থান হয়ে যাচ্ছে, একটা আনব্যালেন্সড সিচুয়েশন তৈরি হচ্ছে। তখন সে জার্মানিকে রিস্ক হিসেবে দেখতেছে, সে জার্মানিকে রিস্ক হিসেবে দেখতেছে, সেও জার্মানিকে রিস্ক হিসেবে দেখতেছে, এবং জার্মানি অন্যদেরকে দুর্বল হিসেবে দেখতেছে। তখন জার্মানি চাচ্ছে যে পুরাটা গ্রাস করে নেই, আবার সবাই চাচ্ছে জার্মানিকে ট্যাকেল দিই। এই যে কারণে কিন্তু একজন আর একজনকে ট্রাস্ট করতে পারতেছে না এবং পাওয়ারের একটা ইমব্যালেন্স দেখা দিচ্ছে। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাচ্ছে। ঠিক একই ঘটনা ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। তখনও কিন্তু কাইজার জার্মানি বা ওয়েলহেমিম জার্মানি কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছিল। তখন অন্যরা জার্মানিকে আতঙ্ক হিসেবে দেখেছে, প্রথম বিশ্বযুদ্ধ বেঁধে গিয়েছে। আবার 1800 সালের শুরুর দিকে যখন নেপোলিয়নের ফ্রান্স ইউরোপের অন্যান্য রাষ্ট্রের চাইতে পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তখন ইউরোপে একটা আনব্যালেন্স সিচুয়েশন তৈরি হচ্ছে। তখন কিন্তু নেপোলিয়নের সাথে নেপোলিয়নিক যুদ্ধ হয়েছে এবং লাখে লাখে মানুষ মারা গেছে। যদি ইউরোপের ইতিহাস দেখি, ইউরোপে যখন ইমব্যালেন্স ছিল তখন ইউরোপে নেপোলিয়নের যুদ্ধ হয়েছে, ইউরোপে তখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এবং কোটি কোটি সোলজার মারা গিয়েছে, এবং মিলিটারির পাশাপাশি কোটি কোটি মানুষ মারা গিয়েছে, সাধারণ মানুষ। কিন্তু যখন বাইপোলারিটি ছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র, তখন সালটা কত, সালটা হচ্ছে 1945 থেকে 1990, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের টাইম থেকে 1990, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতন ধরেন 1991 পর্যন্ত। তখন কি ইউরোপে যুদ্ধ হয়েছে কিনা? তখন কিন্তু যুদ্ধ যুদ্ধ ভাব হয়েছে, ও ন্যাটো গঠন করেছে, ও ওয়ারশো প্যাক্ট গঠন করেছে, প্রয়োজনে বিভিন্ন জায়গায় কিন্তু সিকিউরিটি উত্তেজনা হয়েছে। কিন্তু ডাইরেক্ট মিলিটারি কনফ্লিক্ট কিন্তু হয় নাই। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ডাইরেক্ট আমেরিকার সাথে যুদ্ধ করে নাই,
তখন একটা ব্যালেন্স সিচুয়েশন ছিল। কিন্তু ঘটনা আছে, একবারে এটাকে আমরা শান্তির বিশ্ব বলা যেতে পারবে না। কেন বলা যাবে না? এই টাইমটাতে কিন্তু কোরিয়ান যুদ্ধ হয়েছে, এই টাইমটাতে ভিয়েতনামের যুদ্ধ হয়েছে, এই টাইমে সোভিয়েত ইউনিয়নের সাথে সোভিয়েত আফগান যুদ্ধ হয়েছে, এই টাইমে কিন্তু ইরান ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছে, এই টাইমে কিন্তু ইরাক কুয়েতের এইখানে যুদ্ধ হয়েছে। এই যে যুদ্ধগুলো বললাম, এই যুদ্ধতেও কিন্তু কোটি কোটি মানুষ মারা গিয়েছে। এই যুদ্ধগুলো ছিল হচ্ছে প্রক্সি যুদ্ধ। এইখানে কিন্তু উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে দিয়ে মূলত আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নই যুদ্ধ করেছে। এইখানে কিন্তু উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামকে দিয়ে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকাই কিন্তু যুদ্ধ করেছে। আফগানের এইখানে কিন্তু সোভিয়েত আফগানে কিন্তু আমেরিকা বা তার জোটেই কিন্তু প্রক্সি যুদ্ধ করেছে। তার মানে যখন বাইপোলারিটি ওয়ার্ল্ডে থাকে তখন দুজন ডাইরেক্ট যুদ্ধ করে না, কিন্তু তারা অন্য জায়গায় যুদ্ধ করে। যেমন আমরা শুধু একটা নির্দিষ্ট রিজিয়নের কথা যদি বলি, তাহলে শুধু পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের কথা যদি বলি, আমরা এইখানে ধরেন এখন ইসরায়েলকে বাদ দিলাম, তাহলে শিয়া এবং সুন্নির যে দণ্ডতা অর্থাৎ ইরান এবং সৌদি আরব, এই ইরান এবং সৌদি আরব কিন্তু ডাইরেক্ট যুদ্ধ করতেছে না, কেননা দুইজনই পাওয়ারফুল। একজনের কাছে আমেরিকার দেওয়া সহায়তা অনুযায়ী মিলিটারি আছে, যেটা সৌদি আরবের কাছে আবার প্রচুর টাকা পয়সায় সে বড়, কিন্তু মিলিটারি এবং মিলিটারি টেকনোলজিতে ইরান বড়। তারা ডাইরেক্ট যুদ্ধ না করলেও তারা কিন্তু প্রক্সি যুদ্ধ করতেছে, তারা ইয়েমেনে কিন্তু যুদ্ধ করতেছে একে অপরের সাথে, ইয়েমেনকে ব্যবহার করতেছে, এবং ইয়েমেনে কোটি কোটি মানুষ মারা যাচ্ছে, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। তো আমরা এই বাইপোলারিটিকেও কিন্তু শান্তির বলতে পারবো না। আবার একক একজনকে সুপার পাওয়ার দিব যে বিশ্বে একমুরো বিশ্ব ব্যবস্থা, সেইটাকেও আমরা বলতে পারবো না যে এইটা একটা শান্তির টাইম। কিন্তু প্র্যাকটিক্যালি যদি চিন্তা করা যায় যে শুধু একটা রিজিয়ন না, সারা পৃথিবী যদি একটা মঞ্চ হয়, তাহলে এই মঞ্চতে এই গলার্ধে, এই গলার্ধে, এই গলার্ধে, এই গলার্ধে, এই জায়গায়, এই প্রত্যেকটা জায়গায় একটা করে রাষ্ট্র থাকা দরকার, যারা ওই অঞ্চলের সুপার পাওয়ার বা ওই অঞ্চলের গ্রেট পাওয়ার বা ওই অঞ্চলের বৃহৎ শক্তি, যে ওই অঞ্চলের গার্ডিয়ান হিসেবে কাজ করবে। তখন এটা আমার মতামত যে তখন বিশ্বে একটা শান্তি আসতে পারে। যে একই রিজিয়নে একাধিক না, এই বিশ্বের এক একটা রিজিয়নকে আমি বললাম এরা এক একটা অঞ্চল বা এক একটা জঙ্গল, প্রত্যেকটা জঙ্গলে একটা করে সিংহ। তখন আমরা বলতে পারি যে না, কিছুটা তখন একটু শান্তি বিরাজ করতে পারে। যদিও এটাও একটা অ্যাজাম্পশন, বাট এই শান্তি কতদিন চলবে না চলবে এটা নিয়ে আসলে ধারণাই করা যায় না। বিশ্ব ব্যবস্থা আসলে এমন একটা ব্যবস্থা যেখানে আগামীকাল কি হবে আজকে বলা যায় না, ধারণা করা যায় কিন্তু বলা যায় না। কিন্তু আমরা চাই বিশ্বে শান্তি আসুক, ভ্রাতৃত্ববোধ আসুক, সহাবস্থান আসুক, সাধারণ মানুষ অন্য পাওয়ারফুল রাষ্ট্রের পলিটিক্সে বলি না হয়ে যাক। আমরা পরবর্তী পর্বে এই ভূরাজনীতির গ্রামার নিয়ে আবার আলাপ আলোচনা করব। সবাই ভালো থাকুন, বেস্ট অফ লাক।